যা যা যা, তুই আর কিছু বলতে যাস না। এই জন্য ওকে লক্ষ কোটি অপমান করা হয়েছে, বুঝলি তো? ও বলেই সহ্য করেছে। অন্য কেউ হলে গলায় কলসি বেঁধে এতক্ষণে গঙ্গায় ঝাঁপ দিত। বলিস না, এই মেয়ের জন্য মানে পাড়ায় ঘরে বাইরে সব জায়গায় একদম মুখ দেখানো দায় হয়ে গেছে। গুড মর্নিং। সরি, আমার একটু দেরি হয়ে গেল। বসো বসো, তোমাদের জন্যই ওয়েট করছি আমরা। দাদা কোথায়? দাদাকে দেখছি না। এমনি তো অন্যদিন সকাল থেকে এসে দাদা চায়ের টেবিলে বসে যায়। তোমার দাদার খেয়াল খুশি মর্নিং ওয়াক, হঠাৎ করে খেয়াল হলো সকালে উঠে স্যুট প্যান্ট পরে বেরিয়ে পড়লেন মর্নিং ওয়াকে। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করে গল্প কাচা করে এসে কখন বাড়ি ফিরবে তোমার দাদাই জানে। সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছে? স্ট্রেঞ্জ। মর্নিং ওয়াকে গেছে তাই বলো? আমি তো অবাক হয়ে গেলাম যে ভোরবেলা দাদা চায়ের টেবিলে নেই। গুড মর্নিং মেজদা। গুড মর্নিং। কখন এলে? এ তো জানতেও পারিনি। কাল রাতে ফিরেছি মেজদা। আসলে ফ্লাইটটা ল্যান্ড করতে অনেকটা দেরি করেছে তো, তারপর ওই যা হয় লাগেজ টাগেজ নিয়ে বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেল। মেজদি কেমন আছে মেজদা? ওই একই রকম, বাপের বাড়িতে গেছে তো গেছে। আর আসলে আমার শ্বশুর মশাই মানে ওর বাবার আর কি শরীরটা অনেকদিন ধরেই খারাপ, এই ওকেই পুরোটা সামাল দিতে হচ্ছে। ও আচ্ছা। তোমার কাজ কেমন হলো? ভালো তো? হ্যাঁ বেশ ভালো। পাহাড়ের একটা ছোট্ট গ্রামে আমাদের মেডিকেল ক্যাম্পটা হলো, ওই এক প্রকার অ্যাডভেঞ্চারাস আর কি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা রেশমি পুবলু কোথায়? এখনো নামছে না তো? হ্যাঁ, কি হলো কে জানে। আসলো তো আমার পিছন পিছন। আসবে এক্ষুনি, নিশ্চয়ই চলে আসবে। বৌদি কিছু বলেনি? হ্যাঁ এতক্ষণ সেই কথাই হচ্ছিল। পুবলুর শরীরটা খুব খারাপ শুনলাম। এসো এসো দাদু ভাই, এসো এসো। এসো। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং। ফিলিং বেটার? বেটার। কাল রাতে তো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলে খেয়ে দে, আমরাও ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাত্রিরে কেয়া এসেছে। তোমার ট্যুর কেমন হলো? কেমন আছো তুমি? ভালো। তুমি এখন বেটার আছো? ব্যাস। তুমি ভালো আছো তো? তোমার হিস্ট্রি সব শুনলাম, আর শুনে না আমার এতটুকু খারাপ লাগছিল না, বিশ্বাস করো। তোমার ওপর করুণা হচ্ছিল, আর এই ভেবে করুণা হচ্ছিল যে মাতৃস্নেহে তুমি বড় হয়েছো সেই মায়েরই তুমি ক্ষতি করতে চেয়েছিলে। ছি রেশমি, দিদি আমার কথাটা এই লজ্জা করে না তোমার? হ্যাঁ, এরপরও আমি তোমার কথা শুনবো? একটা মেয়ে হয়ে এরকম জঘন্য কাজ কি করে করতে পারলে রেশমি? ঈশ্বরের তো অসীম দয়া, আমাদের প্রতি অসীম দয়া, কৃপা করেছেন উনি আমাদের ওপরে। তো তোমার জন্য আজকে পুবলুটার ক্ষতি হয়েছে তো। ক্যা চুপ কর। সকালটা ভালোভাবে শুরু করে, সব কথা তো পরেও বলা যাবে, এখন এখন থাম না একটু। সকাল সকালে সবার ভালো লাগে না। রোজ রোজ সেই এক অশান্তি, এক অশান্তি। হ্যাঁ আপনার তো ভালো লাগবে না মেজদা। এখন যদি শিরিনের ব্যাপারে কোনো কথা হতো তাহলে আপনি খুব আগ্রহ নিয়ে শুনতেন, অধীর আগ্রহে। একটি বাক্য আপনার মুখ থেকে উচ্চারণ হতো না। এগুলো বলো না। যে আমাদের বাড়িতে নেই তাকে শুধু শুধু টেনে এনে এসব কথা বলা কেন? শুনতে তেতো লাগছে, কিন্তু শিরিনের ব্যাপারে আপনি আগেও যেমন আগ্রহ দেখাতেন এখনো আগ্রহ দেখাবেন। ওর কথা উঠলেই আপনি সেই আগ্রহ দেখাবেন, এটা আমি হলফ করে বলতে পারি। কেয়ারফুল থাক না এইসব কথা। তুমি এতদিন পরে এসেছো, একটা বড় ট্যুর করে ফিরলে, আমরা ওসব নিয়ে আলোচনা করি না? কেমন ঘুরলে, কিরকম তোমার কাজ হলো, ছেড়ে দাও না। হ্যাঁ হয়েছে, সব ভালো হয়েছে। আমি রেশমিকে কটা প্রশ্ন করতে চাই। তুমি গুড্ডিকে কতদিন ধরে চেনো? কতদিন দেখছো গুড্ডিকে? সত্যি তোমার জন্মের আগে থেকে আমরা গুড্ডিকে দেখছি রেশমি।
তুমি এমন একটা মানুষের ক্ষতি করতে চেয়েছিলে যে মানুষটা কিনা তোমাকে রাস্তার থেকে কুড়িয়ে এনে এসে বড় করেছে, তোমার মুখে অন্ন তুলে দিয়েছে, আর তুমি কিনা সত্যি রেশমি, তুই কেন এসব করতে গেলি বলতো? কত ভালোবাসে তোকে তোর মা। দেখো দেখো, নিজের দিকে না ভালো করে তাকিয়ে দেখো, নিজের পজিশনটাকে কোথায় নামিয়েছো। সে মনে এই জন্যই বলে পালিত মেয়ে, বুঝলে দিদি ভাই? ওই যে বলে না, কুড়িয়ে পাওয়া সন্তান। এই যে কুড়িয়ে পাওয়া সন্তান, এক গাছের ছাল যে আর এক গাছে লাগে না, সেটা তুমি ভালোই প্রমাণ করতে পেরেছো রেশমি। তোমার মা তোমাকে আপন করলেও তুমি তোমার মাকে কোনো দিনই আপন করতে পারো না। সারা জীবন শুধু ওর ক্ষতি চেয়ে গেছো। সেই মায়ের ক্ষতি চেয়েছো যে তোমাকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছে, সেই মায়ের ক্ষতি চেয়েছো। আর শোনো, গুড্ডি না এটাই ছিল জীবনের সব থেকে বড় ভুল, তোমাকে রাস্তার থেকে টেনে এনে মানুষ করা। আর ছোটবেলায় যে তোমার দোষ টোষ কিছু ছিল না তা তো নয়, আমরা তো দেখেছি। দুষ্ট বুদ্ধি তোমার ভালোই ছিল, কিন্তু তোমার মা তোমাকে সারা জীবন মাফ করে দিত। কেন জানো? সেসবই বা জানবে কি করে? তোমার তো মনে রাখার কথা নয়। গুড্ডির হিস্ট্রি যে জানবে না, জানলে বোবা মানুষের মুখেও কথা বলবে। আর তুমি সেই মানুষটার ক্ষতি করতে চেয়েছো। এত বছর ধরে মেয়েটা এত যন্ত্রণা পেয়েছে, এত কষ্ট পেয়েছে, তোমাকে এত কষ্ট করে বড় করেছে, আর তুমি বারবার ওর ক্ষতি করার জন্য দাবার ঘুটি সাজিয়ে গেছো। বারবার, একবার হলেও মাফ করা যায় রেশমি? বাড়ির লোকগুলো কি করেছে ক্ষমা করতে পারলে দিদি ভাই? আমি তো ভাবতেই পারছি না। তুমি বললে তাই এই মানুষটার আসল রূপটা আমি দেখতে পেলাম। এ পবলু, তুমি এখনো এই মেয়েটার সঙ্গে ঘর করবে? ডিভোর্স দিয়ে দাও একে। তোমার আবেগটা বুঝতে পারছি, তুমি যা বলছো প্রত্যেকটা কথা ঠিক, কিন্তু বিশ্বাস করো সত্যি অন্তর থেকে ক্ষমা চেয়েছে। তাই এই বাড়ির সবাই ওকে ক্ষমা করে দিয়েছে, আর কোনো কারণ নেই। ও আমার কাছে বলেছে যেটা শেষবারের মতো আর কোনোদিন এরকম ভুলে বলবো, ওকে ভিক্ষা চেয়েছে। বিশ্বাস করো, আমি তোমায় বলছি ওর জন্য এই বাড়িতে কাউকে আর কখনো অসম্মানিত হতে হবে না। জাগে क्या বাদ দে না রেশমি, তুমি একটু চাটা দাঁড়িয়ে না থেকে চাটা সবাইকে দাও না। দরকার নেই, আমি সাফ করে দিচ্ছি। এই তুমি সরে যাও তো এখান থেকে। না যাও না, চোখের সামনে থেকে যাও প্লিজ। তোমাকে বিশ্বাস করতে পারছি না, আবার কখন কি নাটক করে ফেলবে তুমি কে জানে। থ্যাংক ইউ। বুবলু, এখন তোমার ব্যথাটা খুব একটা নেই তো? হ্যাঁ, অল্প ব্যথা আছে, ঠিক হয়ে যাবে। ডক্টর বলেছিল একবার চেক আপের জন্য যেতে, যদি ব্যথা হয় তাহলে। হ্যাঁ, যদি অসুবিধা হয় তাহলে পরে গিয়ে দেখিয়ে আসবো। ঠিক আছে, আমি তাহলে এবার উঠছি, ব্রেকফাস্টের ব্যবস্থা করি, তোমরা চা খাও। দাদু ভাই, আমার মনে হয় তুমি এখন জট করে হসপিটাল জয়েন করো না। কটা দিন বাড়িতে থেকেই কনসালটেন্সি ইত্যাদি করো। এই তোমরা যাকে বলো ওয়ার্ক ফ্রম হোম। না, ওরকম ভাবে তো ওয়ার্ক ফ্রম হোম করা যাবে না। আমি যদিও জানিয়ে রেখেছি সবই। এখন পেশেন্টের একটু চাপ আছে, হসপিটালে ডক্টর কম। আমি জানিয়ে রেখেছি, তবে দেখছি আমি কি করা যায়। হ্যাঁ দাদু ভাই, মেজ দাদু ভাই ঠিকই বলেছে, নিজের একটু যত্ন নাও। কি রোগা হয়ে গেছো দেখেছো? কোথায় রোগা হয়েছে আমি তো দেখতে পাচ্ছি না নিজে। ঠিক আছে এমনিতে, এখন আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাকি যা।
Gutti, gutti.